আসসালামু আলাইকুম। শুরু করছি দ্য সাইলেন্ট ম্যানার, পর্ব ৩২। ডায়না ইমরোজ লাকি। রাত প্রায় ৯টা বাজে। শীতের হালকা কুয়াশা নেমেছে চারদিক জুড়ে। জমিদার বাড়ির আঙিনা নিস্তব্ধ। শুধু মাঝে মাঝে কোথাও থেকে হুহু করে শীতল বাতাস এসে পুরনো জানালার কপাট নাড়া দিচ্ছে। দূরের বাঁশঝাড়ে ঝিঙি পোকার মৃদু ডাক মিলিয়ে যায় রাতের ঘন অন্ধকারে। বাড়িটার ভিতরেও যেন এক অদ্ভুত নীরবতা। বট দালানের উঁচু ছাদের থেকে ঝুলে থাকা তেলের প্রদীপটা দুলছে হালকা হাওয়ায়, তার হলুদ আলো নড়ে নড়ে ছায়া ফেলছে দেওয়ালে। দেওয়ালের ছবিগুলো পুরনো জমিদারদের মুখ, কঠোর দৃষ্টি, যেন এখনও জীবিত, তারা যেন এখনও চোখ রেখেছে পুরো বাড়ির উপরে। দরজার কাছে বসে আছে প্রহরী, গায়ে মোটা কম্বল জড়ানো, হাতে এক লণ্ঠন। মাঝে মাঝে সে কাপা গলায় কাশি দেয়, তারপর আবার চুপচাপ তাকিয়ে থাকে অন্ধকার উঠোনের দিকে। মহলঘরে তখন একটি জানালা খোলা। ভিতরে বসে আছেন রশিদ, ভারী শাল জড়ানো গায়ে। সামনে পিতলের হুঁকো থেকে ধোঁয়া উঠছে ধীরে ধীরে। কুদ্দুস মহলঘরে উপস্থিত হয়। রশিদ বসে বসে ঝিমোচ্ছে। রশিদের বিমর্ষ রূপ দেখে কুদ্দুস জিজ্ঞেস করল, তখন চিঠিতে কি লেখা ছিল? চিঠি পড়ার পর থেকেই আপনার মুখটা ফ্যাকাশে হয়ে আছে। রশিদ ইজি চেয়ারে দোল খাচ্ছে তো খাচ্ছেই। কুদ্দুসের প্রশ্ন যেন তার কানে পৌঁছেনি। কুদ্দুস তার পাশে গিয়ে দাঁড়ায়। পুনরায় বলল, আপনি চুপচাপ আছেন যে, চিঠিতে কি ছিল? আপনাকে কেউ গালি দেয়নি তো? রশিদ এবার চোখ মেলে তাকাল কুদ্দুসের দিকে। দোল খাওয়া বন্ধ করল। কুদ্দুস তার চাহনি দেখে বলল, না মানে, আপনাকে সরাসরি গালি দেওয়ার সাহস তো কারও নাই। কারো মনের ভেতরে হয়তো ক্ষোভ রয়েছে, আপনার সামনে প্রকাশ করতে পারেনি বলে চিঠিতে লিখে পাঠিয়েছে। রশিদ প্রত্যুত্তরে কিছু বলল না। দৃষ্টি সরিয়ে ফেল। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পায়চারি শুরু করল নীরব ভঙ্গিতে। কুদ্দুস ভেবেছিল রশিদ হয়তো ওর উপর রেগে যাবে, কিন্তু না, এমনটি হয়নি। রশিদ চুপচাপ মাথা নিচু করে দৃষ্টি মেঝেতে রেখে পায়চারি করছে। কুদ্দুস রশিদ এর পেছন পেছন ঘুরতে ঘুরতে বলল, আপনি কি ভাবছেন এত? আপনার দুঃখ আমার সাথে ভাগ করতে পারেন? রশিদ গম্ভীর মুখে বললেন, কি যে চিঠি পাঠিয়েছে তার বানানে ভুল ছিল। দুটো লেখার আগে ভালো করে চর্চা করা উচিত ছিল বলে রশিদ স্থির হয়ে দাঁড়াল। কুদ্দুস দাঁড়িয়ে বলল, আপনি বানান দেখলেন? কি বলেছে তা দেখেন নাই? রশিদ ভাবতে শুরু করল। মুখে একরাশ স্তব্ধতার স্রোত বয়ে গেল যেন। আবার ইজি চেয়ারে বসে পড়ল। বললেন, আচ্ছা কালু, আমি সবথেকে বেশি কাকে ভরসা করি? আপনি আপনাকে ভরসা করেন। আমার পরে আমি কাকে ভরসা করি? কুদ্দুস সেকেন্ড কয়েক ভেবে জবাব দিল, আপনার বড় ছেলেকে। এরপর আপনার মেজ ছেলেকে। আর কাকে আমি ভরসা করি বলে তোর মনে হয়? আপনার 4 ছেলে এবং মেয়েকে। তবে আপনি আমাকেও অনেক ভরসা করেন। রশিদ আশ্চর্য চোখে কুদ্দুস এর দিকে তাকিয়ে বলল, তুই কি আমার একমাত্র বোনের কথা বলতে ভুলে গেছিস? নাকি তোর মনে হয়েছে আমি ওকে ভরসা করি না? সত্যি বলতে আপনার বোনের কথা আমি ভুলে গেছি। কি? কুদ্দুস মাথা নত করল। রশিদ বলল, আচ্ছা, কাউকে বিশ্বাস বা ভরসা করলে কি সে বিপরীতে আমাদের ধ্বংস করতে চাইবে? চাইতেই পারে। কখনো কখনো ভালো মানুষের মুখোশের আড়ালে লুকিয়ে থাকে বাঘের মতো ধাবাগু। কিন্তু যাকে আমি ভরসা করি সেই কেন আমাকে শেষ করতে চাইবে? এই প্রশ্নের উত্তর আপনার কাছেই আছে। খুঁজে দেখুন, পেয়ে যাবেন। রাত বাড়ছে, আপনার আর কোনো ফরমায়েশ থাকলে বলুন। না, যা তুই যা, আমি কিছুক্ষণ একা থাকি। আজ মাথাটা ধরেছে। ঘুমিয়ে যেতে হবে তাড়াতাড়ি। রাতে খাবারের জন্য সবাইকে ডেকে নিয়ে নিচে আয়। জলদি খেতে হবে। ঘুমালে অর্ধেক চিন্তা দূর হয়ে যায়। ঘুমান। ঘুমের ঘোরে চিন্তা দূর হয় না গর্ধুক। তখন চিন্তারা কিছু সময়ের জন্য দূরে সরে যায়। যখনই ঘুম ভাঙবে তখনই চিন্তারা এসে মস্তিষ্কে জুড়ে বসবে। তোকে এসব বলে লাভ নাই, তুই বুঝবি না। আমাকে বলে লাভ নাই, বুঝব না, তারপরও আমাকেই বলেন। আপনি নিচে আসুন, আমি সবাইকে ডেকে আনছি। কুদ্দুস চলে যায়। রশিদ ড্রয়ার থেকে সিগার বের করে টানতে শুরু করল। চিঠিকে পাঠালো কে? সাবধান করল। নিশ্চয়ই যে চিঠি পাঠিয়েছে সে তালুকদার বংশের ক্ষতি চায় না। কিন্তু আড়ালে থেকে চিঠি কেন পাঠিয়েছে? সামনাসামনি এসে কেন বলল না? হয়তো তার হাত পা বাঁধা। কোনো কারণে সামনে আসতে ভয় পাচ্ছে, যার ফলে লোকচক্ষুর আড়ালে চিঠি পাঠিয়েছে।
চিঠিতে মূলত ইতি টেনে নাম লেখা থাকে, কিন্তু আজকের চিঠিতে কোনো নাম ছিল না। কয়েকটি অক্ষর এর মাধ্যমে সতর্কতা বার্তা। রশিদ ভাবছে, কে দিতে পারে চিঠিটা? কিন্তু ভাবনার সমাধান মিলছে না। লালচে বেলে পাথরের দেয়াল এর দিকে এগোল রশিদ। তার স্ত্রী ফারিনা বেগমের ছবির দিকে তাকাল। তার চোখ দুটি গভীর, যেন তাতে কেউ একবার তাকালে ফেরার পথ ভুলে যায়। কখনো শান্ত, কখনো ঝড়ের মতো দৃষ্টিতে এমন কিছু ছিল যা ভাষায় বোঝানো যায় না। তার চুল ঝরে পড়ে নদীর ঢেউয়ের মতো, প্রতিটি গোছা যেন রাতের অন্ধকারের টান। বাতাস এলেই ওরা নরমভাবে দুলত, যেন সুরে বাঁধা এক নিঃশব্দ সঙ্গীত। ফারিনা বেগমের হাঁটার ধরন ছিল আলাদা, যেন মাটিও তার পদক্ষেপ চিনে নিত। শরীরের প্রতিটি ভঙ্গি ছিল মোলায়েম, আত্মবিশ্বাসে ভরা মন, যেন চারপাশের দৃষ্টি তার জন্যই থেমে গেছে। তার কণ্ঠ ছিল কোমল, অথচ তাতে অদ্ভুত এক ক্ষমতা ছিল। আদেশ দিলে যেন দাস দাসীরা কাঁপতে শুরু করত। ফারিনা বেগম চলে গেছে আজ ২৪ বছর। ২৪ বছরে সে একটি বারের জন্য প্রিয়তমা স্ত্রীকে ভুলেনি। আজ প্রচণ্ড মনে পড়ছে তাকে। দুশ্চিন্তায় ভুগছে আজ রশিদ। ফারিনা বেগম বেঁচে থাকলে আজ তাকে সান্ত্বনা দিত, হয়তো নতুন নতুন পদক্ষেপের জন্য উৎসাহিত করত। তিনি আজ নেই। রশিদ তার অভাবটা যেন আজ বেশি অনুভব করছে। ফারিনা বেগমের সাথে ফারদিনার মিল পুরোপুরি। চোখ, কান, নাক, তেজ, রাগ, অভিমান সবকিছু। তাদের মা মেয়ের মুখাবয়বে এমন সাদৃশ্য যে দূর থেকে দুজনকে আলাদা করা দুষ্কর। রশিদ কখনো কখনো ফারদিনার মধ্যে ফারিনাকে খুঁজে পায়। ফারিনা বেগমের গর্ভে থাকাকালীন রশিদ বলেছিলেন, এবার যদি আমাদের মেয়ে হয় তবে ওর নাম রাখব ফারদিনা, তোমার নামের সাথে মিল রেখে। ফারদিনা দুনিয়ার আলো দেখেছে ঠিকই, কিন্তু ফারিনা বেগমের দুনিয়াটা সেদিন অন্ধকার হয়ে যায়। ফারদিনা জন্মের দিন রশিদ বসেছিলেন অন্দরমহলে। একজন দাসী এসে খবর দিয়েছিল, আপনার মেয়ে হয়েছে। সেদিন সে অনেক খুশি হয়েছিল। ঠিক তার কিছুক্ষণ পর আর একজন দাসী এসে বসেছিল, আপনার স্ত্রী আর বেঁচে নেই। রশিদের চোখে জল জমা। লণ্ঠনের আলো মুখটা যেন টালমাটাল করছে। স্তম্ভিত হয়ে চেয়ারে বসল। ছড়িটা মেঝের সাথে ঠেকিয়ে রেখেছে। আজ তার মনে হচ্ছে তার জীবন থেকে একটি তারা হারিয়ে গেছে। হারিয়ে গেছে শক্তি। মস্তিষ্কে জমে থাকা ভালোবাসা উদ্দীপনায় হঠাৎ যেন আজ তীব্রভাবে জেগে উঠল। ফারদিনা নিজ ঘরে পায়চারি করছে। প্রতিবারই মেঝেতে পা ফেলাতে দমদম আওয়াজ ভেসে উঠছে। ভেতরে ভেতরে প্রচণ্ড রাগে ফাটছে। আজ এত চেষ্টা করেও একবার ঘরের বাইরে বের হতে পারেনি। ঝিলমিল ফারদিনার অভিব্যক্তি দেখে জিজ্ঞেস করল, রাগ মেঝেতে না দেখাইয়া তোর ভাইদের দেখান উচিত। ভুল জায়গা রাগ দেখাইয়া লাভ নাই। আহ, চুপ করত। ভাইদের উপর রাগ উঠছে অনেক। জীবনটা আমার, আমি আমার খুশি থাকার সিদ্ধান্ত নেব, তা নয় ওরা আমাকে পথ দেখাবে। আর সেই পথে নাকি আমাকে চলতে হবে কি? হবেই তো। সংস্কারের বাইরে গেলেই বিপদ। তুই হইলি জমিদার বংশের মাইজা, তোর এসব মানতেই হইব গো। কেন সিরি, ফারহাদ, লাইলি, মজনু এরা কি প্রেম করেনি? প্রেম ভালোবাসা ধনী গরিব দেখে হয় না গে। এগুলা তুই আর আমি জানি এবং মানি, তার মানে এই না যে তোর ভাইজেরাও মানব। ফারদিনা পায়চারি বন্ধ করে খাটের উপর বসে ঝিলমিল বলল, তুই কি জানোস সিরির প্রেম অসফল কেন ছিল? কেন? ফারদিনা গভীর আগ্রহে জিজ্ঞেস করল। ঝিলমিল ফারদিনার কাছে এগিয়ে বলল, ফারহাদ ছিল এক সাধারণ ভাস্কর, কিন্তু অসাধারণ প্রতিভাবান। তাদের রাজ্যের রাজকন্যা সিরি কখনো তাকে কি শিরিন বলেও ডাকত কেউ। সে ছিল রূপে, বুদ্ধিতে, কোমলতায় অতুলনীয়া। একদিন ফারহাদ রাজপ্রাসাদের ফোয়ারা নির্মাণ করতে গিয়ে তাকে দেখল। সেই এক দৃষ্টিতেই তার জীবন বদলে গেল। রাজকন্যার সঙ্গে এক সাধারণ শিল্পীর প্রেম সম্ভব নয়। রাজা তাতে রুষ্ট হলেন। ফারহাদকে দূরে সরিয়ে দিতে রাজা এক কঠিন কাজ দিল। বলল, যদি তুমি পাহাড় কেটে এর মধ্য দিয়ে নদী আনতে পারো তবে সিরি তোমার হবে গে। ফারহাদ প্রেমে পাগল, হাতে হাতুড়ি তুলে নিল। দিনরাত সে পাথর কেটে চল, রক্ত ঝরল, কিন্তু থামল না। তার হাতের আঘাতে পাথর গলতে লাগল, পাহাড় কেঁপে উঠল। মানুষ বলতো ওর প্রেমের জোরে পাহাড়ও নত হয়েছে। এরপর যখন কাজ প্রায় শেষ তখন রাজা ভয় পেল, যদি ফারহাদ সত্যিই সফল হয় তবে তার মেয়ে হারাবে। তাই এক ধূর্ত দূত পাঠিয়ে মিথ্যে খবর দিল, সিরি মারা গেছে গি। ফারহাদ এমন খবর শুনে কিছু না বলে আকাশের দিকে তাকিয়ে হাসল।
তারপর হাতের কুডাল নিজ বুকে বসিয়ে দিল। রক্ত মিশে গেল সেই পাহাড়ের পাথর। সিরি জানতে পারল ফারহাদ তার জন্য নিজের প্রাণ দিয়েছে। এমন সংবাদ শুনে সে দৌড়ে গেল সেই পাহাড়ে। তাকে জড়িয়ে ধরে সেও শেষ নিঃশ্বাস ফেলেছিল সেদিন। দুজনের দেহ পাশাপাশি পড়ে রইল, যেন মৃত্যু আলাদা করতে পারেনি তাদের। কিন্তু এই দুনিয়াতে তাদের প্রেম সফল হয়নি। ফারদিনা গভীর শ্বাস ফেলে বলল, কিন্তু আমার প্রেম সফল হবে। নয় দেখবি আমিও সিরির মতো মরে যাব। ধুর, আগেই মরার কথা বলিস কেন? চেষ্টা ছাড়া ব্যর্থ হইতে নাই। সুফিয়ান আমাকে না পেলে সত্যিই মরে যাবে গে। আমার তো মনে হয় সুফিয়ান তোরে ভালোই বাসে না আগে। ঝিলমিলের মুখে এরকম কথা শুনে ফারদিনা আচমকা চমকে উঠল যেন। নিবিড় কণ্ঠে বলল, কি বলছিস তুই এসব? আমি যাই বলি তা তো তুই বিশ্বাস করবি না। মনে হইল তাই কইলাম। আবার আমার ধারণা ভুল হইলেও হইতে পারে কি? তোর হঠাৎ এমনটা মনে হল কেন? আমি অনেক কিছুই জানি গে। কি জানিস? কুইতে আমার লজ্জা করে কি? যা বলবি খোলামেলা ভাবে বল। আমার অহন কুইতে মনে চায় না। পরে কমু বলে ঝিলমিল ঠোঁট চেপে হাস, যেন ও লজ্জা পাচ্ছে। ফারদিনা বালি ঘড়ির দিকে তাকাল। সময় এখন রাত ঠিক 10টা। সুফিয়ান হয়তো এখনও ক্ষেতের মাঝে বসে আছে। ফারদিনা আন্দাজ করে জানালার পাশে গেল। জানালা খুলে দিতেই দমকা হাওয়াতে তার চুলগুলো উড়ে গেল। একটা প্রজাপতি এসে ফারদিনার কাঁধে বসে। সে ঘাট ঘুরিয়ে দেখল। কালচে রঙের প্রজাপতি। কালচে হলেও রংটা চিকচিক করছে। ফারদিনা প্রজাপতিকে এড়িয়ে ক্ষেতের দিকে দেখল। সুফিয়ান নেই। ফারদিনা বিষণ্ণ মনে চারপাশ দেখল। যতদূর চোখ গেল ততদূর অবধি তাকাল। কোথাও সুফিয়ান নেই। তার এত তাড়াতাড়ি চলে যাওয়াটা ফারদিনার কাছে অস্বাভাবিক মনে হল। কাঁধে থাকা প্রজাপতির দিকে তাকিয়ে জানালা থেকে সরে গেল। ঝিলমিল বলল, কি হলো, সুফিয়ান নাই? না, হয়তো আমার অপেক্ষায় থাকতে থাকতে চলে গেছে গি। আজ এত তাড়াতাড়ি ধৈর্য শেষ হিজা গেল তার। আশ্চর্য। তোর কি আমার মন ভাঙ্গা ছাড়া আর কাজ নাই? অনেক কাজ আছে, তোর লিগাই করতে পারি না গি বলে ঝিলমিল ফারদিনার কাঁধের প্রজাপতির দিকে দেখল। হঠাৎ করে প্রজাপতিটা ডানা মেলানো বন্ধ করে ধীরে ধীরে নিস্তেজ হয়ে ফারদিনার শরীর বেয়েই মেঝেতে পড়ে যায়। এক পর্যায়ে ও মারা যায়। ঝিলমিল এবং ফারদিনা দুজনেই অবাক হল। একে অপরের সাথে চোখ আলাপ করল। ঝিলমিল মেঝেতে বসে বলল, জানিস, কারো শরীরে বৈশা যদি প্রজাপতি মারা যায় তাইলে তার অমঙ্গল হয় গ। কি ধরনের অমঙ্গল? কত ধরনেরই তো হয় গ। ফারদিনা দ্বিতীয়বার প্রশ্ন করার আগে কুদ্দুস উপস্থিত হয়। অনুমতি নিয়ে প্রবেশ করে। বল, সর্দার খেতে ডাকছে। চলুন। খাবারের টেবিলে নানান ধরনের খাবার সাজানো। সাদা নতুন ধানের ভাতে গন্ধে ভরপুর, ধোয়া উঠছে। মুগ ডালের খিচুড়ি, ঘিয়ের ছোঁয়া, উপর থেকে ভাজা পেঁয়াজের কুচি ছড়ানো। চিংড়ি মালাইকারি, পুরু নারকেল দুধে রান্না, এলাচদার চিনির গন্ধ। ইলিশ ভাজা, রুই মাছের কালিয়া সোনালি তেলে ঝলমল করছে। খাসির রেজালা, নরম মাংস, ঘন সাদা ঝোলে ভাসছে বাদাম পেঁয়াজের পেস্টে। বেগুন ভর্তা ও টমেটোর চাটনি, জিভে লেগে থাকা টক মিষ্টি। একটা প্লেটে কয়েক ধরনের আচার রাখা। প্রতিটি প্লেটে সামান্য কর, সন্দেশ, রসগোল্লা, ক্ষীরমোহন। রশিদ তালুকদার গোগ্রাসে খাওয়া শুরু করলেন। সাথে তার 4 ছেলে। জেবুন্নেসা খাচ্ছেন না। ভাতের মধ্যে আঙ্গুল দিয়ে গোড়াচ্ছেন। মন ভীষণ উদ্বিগ্ন হয়ে আছে। তার সাথে ফারদিনাও খাচ্ছে না। রায়ান ফারদিনার দিকে তাকিয়ে বলল, তুই খাচ্ছিস না কেন? আজকাল খেতেই ইচ্ছে করছে না। ফারদিনার সত্যিই খেতে ইচ্ছে করছে না। বলল, তোমরা খাও, আমি আসছি বলে টেবিল থেকে উঠে যেতেই রশিদ বললেন, রাতে কখনো না খেয়ে থাকতে নেই। অল্প হলেও খেতে হয়। কত পদ রাখা, কিছু একটা খেয়ে নেই গি। ফারদিনা বাধ্য মেয়ের মতো শান্ত হয়ে বসল। টেবিলে রাখা সমস্ত খাবারের দিকে চোখ বুলাল। তার নজর কাড়ল আচার। কয়েক পদের আচার। ফারদিনা আচারের বাটিটা কাছে টেনে বলল, আচার। আজকে আচার খেতে ইচ্ছে করছিল। আমি এটাই খাব। জেবুন্নেসা বললেন, তুই তো কখনোই আচার খাস না। আজ খাবি কেন? আজ খেতে ইচ্ছে করছে তাই খাব। আপনার সমস্যা? তুই যা খুশি খা, তাতে আমার কি গু। ফারদিনা জেবুন্নেসার কথা এড়িয়ে আচার খেতে শুরু করল।
আদিব ফারদিনার দিকে চেয়ে বলল, শুধু আচার খাস না, সাথে অন্য কিছু খা, পরে শরীর খারাপ করবে গুই। অন্য কিছু খেতেই ইচ্ছে করছে না, খাবারের দিকে তাকালেই বমি আসছে গি। রায়ান খাওয়া বন্ধ করে বলল, তোর শরীর খারাপ নয়তো হাকিমকে খবর দেব? অস্থির হয়ে যেও না, সামান্য খেতে পারছি না বলে হাকিমকে খবর দিতে হবে না গি। কুদ্দুস পাশ থেকে বলল, না খেয়ে থাকলে আরও শরীর খারাপ করবে, কিছু খেয়ে নিন গু। ফারদিনা মুখে বিরক্তি ছাপ এনে বলল, উফ, এক কথা বারবার বলতে পারব না, তোমরা খাও, আমি ঘরে যাচ্ছি কি। ফারদিনা টেবিল ছেড়ে উঠে দাঁড়াল, সাথে আচারের বাটিটা নীল। এরপর দোতলায় তার ঘরের দিকে চলে যায় উ। রায়ান রশিদ এর দিকে তাকিয়ে বলল, আব্বা, ফারদিনার শরীর বোধহয় ভালো না, আমি লোক পাঠাচ্ছি হাকিমের কাছে, চিকিৎসা দরকার উ। রশিদ গভীর গলায় বললেন, কি তোরা যা ভালো মনে করিস, তোদের বোন, ভালো মন্দ দেখার দায়িত্ব কর্তব্য তোদেরও আছে গি। সুফিয়ান রাতের আধারে চাঁদনির আলোর সাহায্যে দিকহারা পথিক এর মতো হাঁটছে, একবার তালুকদার বাড়ির দিকে তো একবার তার বাড়ির দিকে যাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে এভাবেই হাঁটছে, ভাবছে, এই বুঝি ফারদিনা এসে অবাক করে দিয়ে বলবে আমার জন্যই অপেক্ষা করছিলে। স্বপ্নই রয়ে গেল, ফারদিনা আসেনি। সুফিয়ান এর হাতে সিগার, দু আঙ্গুলের মাঝে ধরে রেখেছে ঠিকই, কিন্তু ফুঁকছে না। সে এখন দাঁড়িয়ে আছে তার বাড়ির সামনে, রাতের নীরবতায় বাড়ির আঙিনায় গোড়ার গাড়ি ধীরে ধীরে ঢুকল। মাটির সাথে চাকার খসকসানি, কাঠের চাকার টকটক শব্দে পুরো রাস্তা যেন জীবন্ত হয়ে উঠল। হালকা কাঁপুনি ছড়াল গাড়ির কাঠের সিটে বসে থাকা সারথির কাঁধে। দূরে ক্ষেত থেকে কাদা মাটির গন্ধ ভেসে আসছিল। ধীরে ধীরে গাড়িটি থেমে গেল। গাড়ি থেকে টকটক খসকসানি আর কিছু মেয়েদের ফিসফিস করে কথা বলার শব্দ। সুফিয়ান মেয়েদের আওয়াজ পেয়ে বাড়ির ভেতরে চলে যায়। গাড়ি থেকে 4 জন মেয়ে নেমে সারথিকে পাওনা বুঝিয়ে দিল। সারথি চলে যায়। তারা সোজা সুফিয়ান এর বাড়ির ভেতরে প্রবেশ করে। সুফিয়ান রাঙার কাছে দাঁড়ানো। মেয়েগুলো তার কাছে আসতে আসতে তাদের চেহারা লণ্ঠনের আলো পরিষ্কার ভেসে উঠল। বাইজি কন্যা, মেহের, কাশ্মীরা, শায়রা। সুফিয়ান তাদের দেখে বিটবিট করে বলল, আউজুবিল্লাহি মিনাশ শায়তানির রজিম। এই শয়তানের দল আমার বাড়িতে কেন? গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন, আর একটা কমেন্ট করে যাবেন।